প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অনলাইন ক্লাসে তৃতীয় বর্ষের ইকোলজি ক্লাসে আমি তোমাদের সবাইকে সাউন্ড সিস্টেম সুবিধা আছে কিছুটা পাই স্বাগত জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস করোনাকালীন সময়ের জন্য অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করছি এবং আমার আজকের কোর্স ইকোলজি দ্বিতীয় ক্লাসটি আমি শুরু করছি। আমি ডক্টর হোসনে আরা, সহযোগী অধ্যাপক, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। আজকে দ্বিতীয় লেকচারের বিষয়বস্তু হচ্ছে এনভায়রনমেন্টের অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলো। অ্যাবায়োটিক মিন্স আমরা বুঝি অজৈবিক বা অজীবীয় যে উপাদান সেগুলোকেই বলা হচ্ছে অ্যাবায়োটিক। পরিবেশের মধ্যে দুই প্রকার উপাদান আছে, একটা হচ্ছে অ্যাবায়োটিক আর একটি হচ্ছে বায়োটিক। অ্যাবায়োটিক বলতে আমরা বুঝি ভৌত বা ফিজিক্যাল ফ্যাক্টর, এখানে কোনো জীব বা জীব সম্পর্কিত কোনো কিছু থাকে না। অজীব উপাদানগুলোই পরিবেশকে কিভাবে নিয়ন্ত্রিত করে এটাই আমরা দেখি। অ্যাবায়োটিক ফ্যাক্টরের এফেক্ট লিভিং অর্গানিজম এর অর্থাৎ জীবিত কোষের উপর পড়ে কিভাবে সেটাই আমরা এখানে দেখছি। যেমন আগুন আছে, এপাশে বিভিন্ন গাছ আছে, দাবানলের মাধ্যমে কিভাবে দেখা যাচ্ছে প্রাণী উদ্ভিদ ঈদ শেষ হয়ে যাচ্ছে, এতে জড়িত থাকছে বাতাস এবং অন্যান্য উপাদান। অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে যদি আমরা গ্রুপিং করি, প্রথমেই আছে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের মধ্যে যে আবহাওয়া এবং জলবায়ু এর মধ্যে অন্তর্গত। এরপরে আছে সয়েল, মাটির যে কোনো কন্ডিশন, সে ফিজিক্যাল হোক কেমিক্যাল, এই কন্ডিশনগুলো জড়িত। এরপরে পানি আছে, পানির সাথে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের সমস্ত কিছু জড়িত থাকছে। অ্যাটমসফিয়ারের একটি চিত্র আমরা দেখলাম। এখন এই অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা কি কি জিনিস মেনলি দেখি। প্রথমেই দেখেছি এই ধরনের পরিবেশে এনভায়রনমেন্টের মধ্যে লাইট বা আলো আছে, তারপরে আছে তাপমাত্রা বা টেম্পারেচার, তারপরে আছে অন্যান্য মিটিওরিক ফিনোমেনা গুলো, যেমন আছে উইন্ড, রেইন, হেল, বাতাস, বৃষ্টি, শিলাবৃষ্টি, এগুলো। কম্পোজিশন অফ এয়ারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের এয়ারের কম্পোজিশন গুলো আমরা দেখতে পাই চিত্রের সাহায্যে। এখন আমরা প্রথমে আলো বা আলোক দ্বারা শুরু করতেছি। আলোক আমরা বলতে আমরা কি বুঝি পরিবেশের ভৌত উপাদানের মধ্যে আলোটা উদ্ভিদের উপরেও ব্যাপক, মানে প্ল্যান্টের উপরেও ব্যাপক প্রভাব বিস্তার করে, সাথে সাথে প্রাণীর উপরও ব্যাপক প্রভাব বিস্তার করে। কারণ সূর্যের একটি বিরাট অংশই, আলোকের একটি বিরাট অংশই হচ্ছে সানলাইট বা সূর্যের আলো। এই সূর্যের আলোর মাধ্যমে উদ্ভিদ কি করে, তার খাদ্য প্রস্তুত করে এবং সাথে সাথে সমগ্র প্ল্যানেট, আর্থ নামক প্ল্যানেট বা গ্রহটির সমস্ত কিছু এই ভৌত পরিবেশের সাথে জীব পরিবেশটা ইন্টারঅ্যাক্ট করে। বলেছে লাইট ইজ দ্য এনার্জি দ্যাট ইজ ইউজড বাই গ্রিন প্ল্যান্টস। একই জিনিস, আমরা এই গ্রিন প্ল্যান্টের মাধ্যমে লাইটের যে শক্তি সেটাকে আমরা ব্যবহার করার সুযোগ পাই প্রথম। সেটার
মাধ্যমটাই হচ্ছে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে, সেই খাদ্যের উপর আমরা গোটা কনজিউমার, ওরা প্রডিউসার, আমরা কনজিউমার, কনজিউমার লেভেল পুরোপুরি তার উপর আমরা নির্ভর করে থাকি। ইম্পর্টেন্স অফ লাইট, আলোর কি গুরুত্ব, এখানে দেখা যাচ্ছে প্রথমেই আছে ফটোসিনথেসিস, তারপরে আছে ভিশন। ভিশন মানে আমাদের দর্শনে আলো কিভাবে কিভাবে আমাদেরকে কতভাবে সহায়তা করে। তারপরে হচ্ছে ভিজুয়াল কালার, রং দেখতে আমাদেরকে সাহায্য করে। এবং গ্লোবাল যে টেম্পারেচার মানে বৈষয়িক যে তাপমাত্রাটা আমরা দেখি, তার প্রধান সোর্সই হচ্ছে লাইট। সোর্স অফ সোলার এনার্জি, সৌরশক্তি থেকে আমরা এগুলো পাই। এবং এফেক্ট অফ মরফোলজিক্যাল, বিহেভিয়ারাল, ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ অর্গানিজম, এ কি করে এদের অঙ্গসংস্থানিক, আচরণিক, চারিত্রিক দিক দিয়ে যে কোনো ইন্ডিভিজুয়ালকে, সে যে হোক, প্ল্যান্ট হোক মানে জীব হোক বা অ্যানিমেল হোক, তাকে নিয়ন্ত্রণ করে আলো। এফেক্ট অফ লাইট, লাইটের দেখা গেল যে বেশিরভাগ লাইটটাই হচ্ছে 10% রিফ্লেকশন, আর বাকি 90% হচ্ছে শোষণ করে নেয় ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গা। তার মধ্যে অ্যাকুয়েটিক মানে পৃথিবীতে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বা পানির পরিমাণ সবচেয়ে বেশি, সেখানে পানিটা শোষিত হয়ে লাইটটা শোষিত হয়। একইভাবে যেটুকু থাকছে সে তার মধ্যে প্ল্যান্ট তার কাজগুলো করছে, ক্লোরোফর্মের মাধ্যমে খাদ্য প্রস্তুত থেকে শুরু করে এখানে বিভিন্ন ফাংশন আছে, যেমন আছে ফটোপিরিয়ডিজম, ট্রান্সপিরেশন, পিগমেন্টেশন। এগুলো আমি বলি, ফটোপিরিয়ডিজম মানে আলোর যে দৈর্ঘ্য, লেন্থ, প্রস্থ, লেন্থ এগুলো নির্ভর করে। ট্রান্সপিরেশন এক জায়গা থেকে অন্য স্থানে যেগুলো সে পরিবাহিত হচ্ছে কিভাবে সেটা। পিগমেন্টেশন প্রাণী থেকে শুরু করে উদ্ভিদের পিগমেন্ট মানে রং নির্ধারক জিনিসগুলো আমরা এখান থেকে আরো বিভিন্ন মুভমেন্ট, এখানে আছে স্টোমেটাল মুভমেন্ট এবং অন্যান্য চলনগুলো আমরা দেখে থাকি। এরপরে দেখা যাচ্ছে আলো প্রাণীর উপরে যে পিগমেন্টেশন মানে আমাদের বর্ণ, আমরা যদি সূর্যের আলোকে বেশিক্ষণ থাকি আস্তে আস্তে, যেমন আমরা দেখছি আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশের অধিবাসীদের গায়ের রং, অন্যান্য প্রাণীর গায়ের রং, তারপরে এটা বলা যায় মেরু অঞ্চল এবং উষ্ণ অঞ্চলের মধ্যে যে পার্থক্য সেখানেও আমরা দেখতে পেয়ে থাকি। ফটোকাইনেসিস আছে, তারপরে হচ্ছে ওই যে সার্কেডিয়ান যে সার্কেল গুলো আছে সেগুলোও আমরা লাইটের কম বেশির জন্য দেখে থাকি। দেখো এখানে পেঁচা আছে, পেঁচা কি করে অধিকাংশ রাত্রেবেলায় চলাচল করে থাকে। এখানে অন্যান্য আমরা ইনভার্টিব্রেট না নন কর্ডেটস কে দেখতে পাচ্ছি, এপাশে আমরা এদেরকে ম্যামালসদেরকে দেখতে পাচ্ছি। লেংথ অফ লাইট পিরিয়ড, লাইট পিরিয়ডের যে দৈর্ঘ্য এটা আমরা দেখে থাকি, যেমন দিন এবং রাত। নর্দার্ন হেমিস্ফিয়ার রিসিভস মোর দেন in 12 hours of sunlight between মার্চ টু সেপ্টেম্বর, 21 থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে এরা এখানে দেখা যাচ্ছে কি ওই উত্তর মেরুতে এই ধরনের সানলাইট ওরা পেয়ে থাকে। এটা হচ্ছে 6 মান্থস। এরপর আমরা ডে লাইট অনুসারে বিভিন্ন জিনিস, যেমন এখানে একটা প্ল্যান্টই আমি দেখিয়েছি, তোমরা খেয়াল করো যে certain plant flower during certain time of the year, বছরের কোন কোন সময় সেগুলো হচ্ছে। one of the reason for this that the plants are able to measure the length of the night, দিন এবং রাত্রির পরিসরের উপর নির্ভর করে, ডার্কনেস এবং লাইটনেস এর উপর নির্ভর করে আমরা দেখছি
ফুল ফুটছে এবং ফুল ফুটছে না কোন সময়, এগুলি। এই গেল আমি তোমাদেরকে বলতে গেলে লাইটের যে আলোর যে জিনিসগুলো বললাম এগুলো। এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা আলোর কতগুলো প্রতিক্রিয়া দেখতে পাই প্রাণীর উপরে, বিপাকের উপর আলোর প্রতিক্রিয়া, প্রজননের উপর আলোর প্রতিক্রিয়া, পরিস্ফুটনের উপর প্রতিক্রিয়া, আমি বলেছি পিগমেন্টেশন বা রঞ্জকায়নের উপর প্রতিক্রিয়া, দর্শনের উপর প্রতিক্রিয়া, চোখের উপর প্রতিক্রিয়া, চলনের উপর প্রতিক্রিয়া, ফটোট্যাক্সিস, ফটোট্রপিজম ইত্যাদির উপর আলো বিভিন্নভাবে তার এফেক্ট দেখায়। এগুলো আমরা আমাদের সিলেবাসে যে জীবের উপর আলোর যে বিভিন্ন প্রতিক্রিয়া সেগুলো আমরা এভাবেই জানতে পারি। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো আমরা অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো তাপমাত্রা বা টেম্পারেচার। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তাপমাত্রা। জিনিসটা কি? টেম্পারেচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকোলজিক্যাল ফ্যাক্টর। এটাই হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। It regulates many physiological process of plant and animals. শুধু প্ল্যান্ট না, অ্যানিমেলস এর সবকিছু এরা নিয়ন্ত্রণ করে থাকে। দ্য মেটাবলিক প্রসেস, একইভাবে আমরা যে খাদ্য গ্রহণ করি তার হজম, তার সবকিছু তাপমাত্রার উপর নির্ভর করে। এজন্য একটা নির্দিষ্ট তাপমাত্রাও আছে, অপটিমাম তাপমাত্রা আছে একটা, কত তাপমাত্রা, সহিষ্ণু তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা, এগুলো সব আমরা এভাবেই এই বুঝতে পারি বা জানতে পারি। এবং এই ধরনের জিনিসগুলো এই যে যখন সর্বনিম্ন তাপমাত্রা হয় তখন প্রাণীদের জন্য বেঁচে থাকা খুব কষ্ট হয়ে ওঠে। আবার যখন একইভাবে সর্বোচ্চ তাপমাত্রা, লো টেম্পারেচার, যখন লো টেম্পারেচার হয় তখন প্রত্যেকটি প্রাণী দেখা যায় কি গর্তের মধ্যে লুকিয়ে যায়, মাটির নিচে চলে যায়। কোল্ড সিজনটা বা উইন্টারে আমরা এটা দেখে থাকি। একইভাবে শুধু প্রাণী না, প্রাণীর লার্ভা, পিউপা এবং অন্যান্য স্টেজগুলো অতি মন্থর গতিতে চলে এবং দেখা যায় যে আমরাও একইভাবে হিউম্যান বিংস, আমরাও দেখা যায় একটি মন্থর জীবনযাপন করে থাকি। যদি হাই টেম্পারেচার হয়, উচ্চ তাপমাত্রা হয়, তখন কেমন হবে? যে তাপমাত্রা এত বেশি, আমাদের দেশের প্রেক্ষিতে যদি বলি তাহলে এটা আমরা উত্তরাঞ্চলে দেখতে পাই অনেক বেশি টেম্পারেচার। সেখানে এত বেশি টেম্পারেচার যে দেখা গেল যে হিটটা আমাদের জন্য একটা ইনজুরির কারণ হয়ে ওঠে এবং এতে উদ্ভিদ মানে জীবকুল, উদ্ভিদ বলো প্রাণী বলো, প্রত্যেকেরই জীবন রক্ষা করাটা খুব কষ্টকর হয়ে যায়। এই জন্য এটা সাধারণত টেম্পারেচারটা উঠানামা করে 0 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যদি ওইরকম মানে উচ্চ তাপমাত্রা হয় 42 হয় তখনও আমাদের মেটাবলিক প্রক্রিয়া, প্রজনন প্রক্রিয়া এগুলো সব কিছু ব্যাহত হয়। এই স্লাইডে শিক্ষার্থীরা দেখো তোমরা যে এখানে বলা হয়েছে মিন টেম্পারেচার, একটা গড় তাপমাত্রা কেমন হলে আমরা মোটামুটি গরম ঠান্ডা দুটোর মাঝামাঝি অবস্থায় থাকতে পারি। প্ল্যান্ট এবং অ্যানিমেলের জন্য এক্সট্রিম টেম্পারেচারটা সত্যি খুব কষ্টের কারণ, মানে চরম অসহিষ্ণু তাপমাত্রা। পরের স্লাইডে আমরা খেয়াল করি যে টেম্পারেচার ভ্যারি করে, মানে পার্থক্য হয়। স্পেস, যদি আমরা মহাকাশে যাই তাহলে এটা একরকম, সময়ের সাথে এটা পরিবর্তিত হয়। সময় বলতে গ্রীষ্ম, মানে সময় বলতে রাত দিন এর সাথে পরিবর্তিত হচ্ছে। একইভাবে সিজন চলে আসছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই সময়ের মধ্যে টেম্পারেচার কিভাবে ভ্যারি করছে। এক টেম্পারেচার কিন্তু থাকছে না, তাপমাত্রা কিন্তু থাকছে না। তারপরে আছে অল্টিটিউড এবং ল্যাটিটিউড, এই দুটো কন্ডিশন এর মধ্যে অল্টিটিউড আছে, ল্যাটিটিউড আছে মেরুবর্তী এলাকার কাছে, আবার এর কাছে কেমন হলো উইন্ড এবং ওয়াটার আছে, এর সাথে টেম্পারেচার সাথে যদি বাতাস থাকে তখন যদি তাপমাত্রা থাকে সেটা তখন তাপমাত্রাটা কেমন হবে, বা পানির মধ্যে তাপমাত্রা কেমন হবে ওয়াটারের সাথে সংশ্লিষ্ট হয়ে। ভেজিটেশন কভার, যেখানে গাছপালা বেশি থাকে সেখানে তাপমাত্রাটা একটু কম বোঝা যায়,
এইভাবে তাপমাত্রার একটা হেরফের আমরা লক্ষ্য করি। টেম্পারেচার ইন অ্যানিমেলস, যদি আমরা প্রাণীর ক্ষেত্রে দেখি তাহলে কেউ কেউ আছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, কেউ আছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। যদি ওয়ার্ম ব্লাডেড হয় তাহলে তাকে আমরা বলে থাকি হোমিওথার্মস, আর যদি কোল্ড ব্লাডেড হয় তাহলে আমরা বলি কি পয়কিলোথার্ম। আমরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী মানুষ, পাখি ইত্যাদি। আর কোল্ড ব্লাডেড অ্যানিমেলস আছে উভচর, মাছ এবং কিছু সরীসৃপের মধ্যে আমরা দেখি ওরা কোল্ড ব্লাডেড, অধিকাংশ সরীসৃপের মধ্যে কোল্ড ব্লাডেড অ্যানিমেলস ওরা। এফেক্ট অফ টেম্পারেচার টু অ্যানিমেলস, প্রাণীর এর উপর এই পরিবেশের এই ভৌত উপাদানটি কিভাবে কাজ করে। ওয়ার্ম ব্লাডেড ভার্সেস কোল্ড ব্লাডেড অ্যানিমেলের ক্ষেত্রে হোমিওথার্ম পয়কিলোথার্মের ক্ষেত্রে মেনটেন করে বডি টেম্পারেচার, সাথে সাথে অ্যানিমেল তার বডি টেম্পারেচারটাকে কিভাবে ঠিক রাখার চেষ্টা করে এবং সেটা ঠিক রাখার সাথে তারা কি কি কাজ করে। তাপমাত্রা যখন সম্পূর্ণ নিম্ন অবস্থায় থাকে তখন দেখা যাচ্ছে কি যে প্রাণীরা মরে না, কিন্তু সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বা বাড়ার সাথে সাথে তারা আস্তে আস্তে তাদের সক্রিয়তাটাকে ফিরে পাওয়ার চেষ্টা করে। একইভাবে যখন উচ্চ তাপমাত্রা হয় তখনও প্রাণীরা সক্রিয়ভাবে বাঁচতে পারে, কিন্তু চরম অবস্থায় এক্সট্রিম অবস্থায় তারা কিছু সময় দেখা যায় যে তারা কি করে কাটায়, কোন রকম অবসন্ন অবস্থায় কাটায় বা কমায় কাটায়, তারপর তারা আস্তে 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 আবার সেই অবস্থার থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখানে দেখা যাচ্ছে যে 10 থেকে 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমস্ত প্রাণী বেঁচে থাকতে পারে, কিন্তু বিপাকীয় কার্যাবলীগুলো চালাতে সক্ষম হচ্ছে। কিন্তু এর থেকে নিম্ন বা উচ্চ তাপমাত্রায় অনেক সময় তাদের কি হয়, নিম্ন তাপমাত্রায় হতে পারে, উচ্চ তাপমাত্রায় হতে পারে, তাদের সেল টিস্যু এগুলো ড্যামেজ হতে পারে। এরপরে আমরা কিছু জিনিস দেখতে পারি, যেমন বিপাকের উপর তাপমাত্রাটা কিভাবে কাজ করছে। বিপাকের উপর তাপমাত্রা কি মানে আমাদের মেটাবলিজমের উপর, প্রজননের উপর। যেমন শীতকালে উইন্টারে আমরা দেখি প্রতিটি পতঙ্গ তাদের রিপ্রোডাকশন হার কমিয়ে দেয়। একইভাবে এগ, লার্ভা, পিউপা অন্যান্য স্টেজগুলো খুব স্তিমিত হারে চলতে থাকে। তখন এই একইভাবে প্ল্যান্টেও তাই। এবং মরু অঞ্চলে যে প্রাণীগুলো আমরা দেখতে পাই সেগুলো শীতে অ্যাডাপ্টেশন বেশি বলে সেখানে সুন্দরভাবে টিকে থাকে। এরপরে আছে পরিস্ফুটনের উপর তাপমাত্রার প্রভাব। প্রাণী যখন প্রস্ফুটিত হয় একইভাবে ন্যূনতম তাপমাত্রা তার ডেভেলপমেন্টের জন্য খুব জরুরি হয়। নিম্ন তাপমাত্রায় পরিস্ফুটন হতে সময় বেশি লাগে এবং দেখা যায় যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পতঙ্গের ডিম থেকে পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্তিতে সময় লাগে 9 দিন, কিন্তু অন্য সময় যে যখন তাপমাত্রা বা মানে 9 দিন, কিন্তু যখন তাপমাত্রা আস্তে আস্তে কমে যায় তখন এটা প্রায় 35 দিন বা 30 দিন সময় লাগে। এভাবে দেখা যায় যে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে তাপমাত্রার প্রভাব প্রাণীকুল এবং উদ্ভিদকুল অর্থাৎ জীবকুলের উপর প্রভাব বিস্তার করে। তার আয়ুষ্কাল, ডিম উৎপাদন ক্ষমতাও কিন্তু শীতকালে কম, যেটা গ্রীষ্মকালে বেশি, এবং তার আয়ুষ্কাল মানে সে কতদিন বেঁচে থাকবে সেটাও দেখা গেল এই সময় কম বেশি বোঝা যায়। জনসংখ্যাও তার উপর তারতম্য ঘটে। জনসংখ্যা সে সময় একটু প্রাণীদের উপর জনসংখ্যার তারতম্য এর উপরে দেখা যায়। এইভাবে দেখা যাচ্ছে যে তাপমাত্রা এফেক্ট ফেলছে এর উপর। এবার আমরা যে জিনিসগুলো দেখছি এগুলো ছিল কোল্ড ঠান্ডায় পাতার উপরে আমরা দেখছি অনেক বরফ পড়ে আছে, ফ্রস্ট আছে, বরফের পেঁজা তুলাগুলা জমে আছে ওখানে। এবার আমরা দেখছি যে আরেক ধরনের উদ্ভিদের উপর বিভিন্ন মস্ট, এটাও আরেক ধরনের ওই কি বলে উপর থেকে পড়া এক ধরনের মানে ঠান্ডার একটি অবস্থা। অ্যাটমসফিয়ারিক এলিমেন্টস মানে বায়ুর বিভিন্ন এলিমেন্ট উপাদানগুলো কি কি আছে এখানে। আমরা এই বায়ুর উপাদানগুলোর মধ্যে কেমিক্যাল এলিমেন্টস ফাউন্ড
আমরা এর মধ্যে যে রাসায়নিক জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো এখানে একটি আমরা ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি, ইন্ডাস্ট্রি থেকে কিছু ধোঁয়া বেরোচ্ছে যেগুলো অ্যাটমসফিয়ারকে দূষিত করে তুলছে। এটা আমাদের জন্য, আমাদের না সমস্ত প্রাণীকুলের জন্য একটি মারাত্মক হুমকি স্বরূপ। এই অবস্থার থেকে পরিত্রাণ আমাদের দরকার, কিন্তু যেহেতু আমরা ইন্ডাস্ট্রি হবে, তারপরে আমরা ডেভেলপ হব সব দিকে, সুতরাং এই পরিবেশটাও আমাদের মধ্যে থাকবে। এলিমেন্টস ইন এয়ার মানে বাতাসের কি কি উপাদান আছে। বাতাস একটি উপাদান অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে, সেখানে কিছু ইম্পর্টেন্ট গ্যাস আছে। এই গ্যাসগুলোর মধ্যে অক্সিজেন আছে, আমরা সবাই জানি, কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন আছে। নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন, তারপর কার্বন ডাই অক্সাইড, তারপরে আরো কিছু গ্যাস থাকে এই বাতাসের মধ্যে। বাতাসের আরেকটি রূপ এয়ার অর্থাৎ বাতাস, তার আরেকটি রূপ বা ফর্ম হচ্ছে উইন্ড। মানে এই উইন্ডটা, এটাও একটি অ্যাবায়োটিক ফ্যাক্টর। অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে উইন্ড আমাদেরকে কিভাবে কাজ করে বা কি ধরনের পরিবেশ সৃষ্টি করে। এখানে দেখো একটি ভৌগোলিক ম্যাপে দেখানো হলো যে কিভাবে wind or air current arise on a worldwide scale as a result of a complex interaction between hot air expanding and rising in the mid latitudes. এই মধ্য অঞ্চল এবং উপর থেকে কিভাবে ঠান্ডা বাতাস আস্তে আস্তে মধ্যম এলাকা হয়ে আস্তে আস্তে নিচের দিকে আসতেছে, এটাই দেখা যাচ্ছে এখানে। এরপরে আছে সোর্স অফ উইন্ড, বাতাসের বিভিন্ন উৎস। আমরা কোন কোন উৎস থেকে উইন্ড পেয়ে থাকি। এখানে বলছে হিটিং অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার কজিং ভার্টিক্যাল মুভমেন্ট অফ গ্যাসেস, মানে আমরা পানি আস্তে আস্তে হিটিং হয়ে উপরের দিকে উঠে এবং দেখা যাচ্ছে সেটা বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে। লার্জ টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য ইকুয়েটর অ্যান্ড দ্য পোলস, এবং টেম্পারেচারের একটা লার্জ বড় অংশ ডিফারেন্স হয়, মানে পার্থক্য করে, তাপমাত্রার একটা পার্থক্য থাকে কোথায়, ইকুয়েটর অ্যান্ড পোলস এর মধ্যে। এই যে পার্থক্য, এই পার্থক্যের চিত্র আমরা এখানে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি এই স্লাইডে। এবং এই স্লাইডে আমরা দেখলাম যে একটা আছে পোলস এর দিকে সাবট্রপিক্যাল, তারপরে হচ্ছে ইকুয়েটর, আর ওই দুই মেরু অঞ্চলে, পোলার অঞ্চলে কিরকম হবে সেটা আমরা খেয়াল করছি। এই বাতাসের ভূমিকাটা কি, ইম্পর্টেন্সটা কি। বাতাস কি কি করে থাকে, যেমন পলিনেশন, ক্লাউড ট্রান্সপোর্ট এবং রেইনফল, পরাগায়ন ঘটছে বাতাসের সাথে। তারপরে হচ্ছে মেঘ এক স্থান থেকে অন্য স্থানে সরে যাচ্ছে এবং কি হচ্ছে, এর ফলশ্রুতিতে বৃষ্টিপাত সৃষ্টি হচ্ছে। তারপরে আছে অ্যাটমসফিয়ারে বিভিন্ন ধরনের গ্যাস থাকছে, এই গ্যাসের সাথে বিভিন্ন অর্গানিজম, মানে একক ইন্ডিভিজুয়াল গুলো, প্রাণী হোক উদ্ভিদ হোক, তাদের বিভিন্ন ইন্টারাকশন হচ্ছে। এফেক্টস অফ মরফোলজি অ্যান্ড হ্যাবিট অফ অর্গানিজম, এটা আমাদের অঙ্গ সংস্থানিক দিক এবং বিভিন্ন বসতি, স্বভাব এবং বসতির উপর বিভিন্নভাবে অর্গানিজমের এফেক্ট করছে। উইন্ডস এফেক্টস, এই যখন জোরে বাতাস প্রবাহিত হয় তখন কি হয়, জোরে যখন বাতাস প্রবাহিত হয় তখন এক এক অঞ্চলে কোথাও বাতাসের সাথে স্নো পড়ে, হেল পড়ে, মানে শিলাবৃষ্টি হয়, কোথাও শুধুমাত্র বৃষ্টিপাত হয়। ভ্যাপার যখন হয়, ওয়াটারটা যখন ভ্যাপার হয়, বাষ্পায়িত হয়, তখন এগুলো হয়। আর উইন্ড প্লেজ এ রোল ইন পলিনেশন এন্ড সিড ডিসপার্সেল অফ সাম প্ল্যান্টস, উদ্ভিদের যে বীজটা স্থানান্তরিত হয় এবং যে পরাগায়নটা ঘটে, সবটাই এই দেখা গেল বাতাসের মারফত। এখানেও আমরা দেখছি যে ভেজিটেশনের ক্ষেত্রে কিভাবে বাতাস বিভিন্ন ভূমিকা, কাল্টিভেশনের সময় এবং অন্যান্য সময় ঝোড়ো বাতাসে এক স্থান থেকে অন্য স্থানে কি পরিবাহিত হচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে ধূলিকণা চলে যাচ্ছে, এভাবে
এক স্থান থেকে আর এক স্থানে সরে যায় বাতাসের মাধ্যমে বিভিন্ন কম্পোনেন্ট গুলো। সয়েল, মাটি, নেচার অফ সয়েল, মাটির বিভিন্ন জিনিস আমরা এর মধ্যে দেখতে পাই এবং মাটি আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে। এই মাটির বিভিন্ন উপাদানগুলোর মধ্যে আমরা যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রথমত ভূত্বকের উপরিভাগে যে পাতলা স্তরণ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে উপাদান সহ জীবের গলিত অংশ এর সাথে মিশে আছে। মাটি সরিয়ে কোনো স্থানে গভীর খনন করলে আমরা সেই শিলাটিকে দেখতে পাই। অনেক স্থানে বিশেষ করে পার্বত্য এলাকায় শিলারাশিগুলো উন্মুক্ত অবস্থায় থাকে। এই সমস্ত শিলা দীর্ঘকাল ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে জৈব পদার্থের সংযোগে মাটিতে পরিণত হয়। এভাবে মাটি তৈরি হতে প্রায় 1000 বছর থেকে 20,000 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। পরিবেশের ভৌত উপাদানের মধ্যে তাই মাটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। আদর্শ মৃত্তিকা যেটা বা মাটি যেটা, সেখানে খনিজ দ্রব্য, জৈব পদার্থ, পানি, বায়ু সমস্ত কিছুই থাকে। মাটিতে সাধারণত 40 থেকে 50% খনিজ পদার্থ, 5 থেকে 10% জৈব পদার্থ, 25% পানি, 15 থেকে 20% বায়ু থাকে। এছাড়াও বিভিন্ন রাসায়নিক মৌল এর মধ্যে থাকে। সয়েলের বিভিন্ন ধরন বা টাইপস দেখা গেল যে যেগুলো তোমাদেরকে আমি এর আগেই বললাম, ওয়েদার বা রেসিডুয়াল সয়েল ফর্ম হোয়ার ওয়েদারিং টেকস প্লেস, যেখানে আবহাওয়া জড়িত থাকে সেখানে এক ধরনের আবহাওয়া সম্পর্কিত। আর ট্রান্সপোর্ট সয়েল যেটা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে চলে আসে বা উইন্ডের মাধ্যমে আসে, সেখানে গ্র্যাভিটি, ওয়াটার এগুলো মিশে এক ধরনের হয়। এরপরে আছে আমাদের সয়েলের ইম্পর্টেন্স অফ সয়েল, সোর্স অফ অ্যাঙ্করেজ, ওয়াটার এবং বিভিন্ন মিনারেল এর মধ্যে আছে। এটা আমাদেরকে কি করে, আমাদেরকে আমরা সয়েল যদি খনন করি তাহলে কি করতে পারি, কোনো কিছু অ্যাঙ্কর মানে নোংরবদ্ধ করতে পারি মাটিতে। ওয়াটার পাই, যদি ডিপ খনন করি তাহলে আমরা ওয়াটার গুলো পেয়ে থাকি এবং বিভিন্ন খনিজ দ্রব্য পেয়ে থাকি। ইনফ্লুয়েন্স করে প্ল্যান্ট অ্যাক্টিভিটিস, যেমন জার্মিনেশন অফ সিড এগুলো থাকে, অঙ্কুরিত হয়, বীজ অঙ্কুরিত হয় মাটির মধ্য দিয়ে। তারপরে উডিনেস মানে এখান থেকে আমরা কাস্টল অংশ পাই এবং আস্তে আস্তে ভেজিটেশনের বিভিন্ন পার্ট আমরা এগুলোর থেকে পেয়ে থাকি মাটির থেকে। এছাড়াও আছে এনিমেল। এনিমেল কি করে, মাটিতে শেল্টার গ্রহণ করে, সে প্রথম থেকে শেষ অবস্থা পর্যন্ত, অর্থাৎ যখন আমরা মৃত অবস্থায়ও যাই তখন দেখা যাচ্ছে মাটির ভিতরে আমাদের ঢুকে যেতে হয়। স্টোরেজ ওয়েস্ট, আমাদের যে ওয়েস্ট গুলো সেগুলো মাটির মধ্যে সংরক্ষিত হয়। এবং সোর্স অফ ফুড, এগুলোই দেখা যাচ্ছে কি অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের খাদ্য হিসেবে বিবেচিত হয়। তাহলে মাটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এবার আমরা আসছি পানিতে। পানি আমাদেরকে কিভাবে, আমাদের জীবনযাত্রাকে অ্যাবায়োটিক ফ্যাক্টর হিসেবে আমরা পানিকে কিভাবে চিহ্নিত করছি। পানি শারীরবৃত্তীয় কার্যাদির জন্য পানি একটি অতি প্রয়োজনীয় উপাদান। বৃষ্টিপাতের পরিমাণ অনেক প্রাণীর বিস্তৃতিকে নির্ধারণ করে থাকে। এই অবস্থায় আমরা দেখছি যে প্ল্যান্ট এবং অ্যানিমেল হ্যাবিটেট মানে বসতি ভ্যারি করে। অনেক প্ল্যান্ট আছে যেগুলো অ্যাকুয়াটিক পরিবেশে থাকে এবং অনেক অ্যানিমেল আছে যারা অ্যাকুয়াটিক এনভায়রনমেন্টে বড় হয়ে ওঠে। আর যদি পানি না থাকে তাহলে সে স্থানটাকে আমরা বলি ড্রাই বা ডেজার্ট। সেই ডেজার্ট পরিবেশটাও আমরা চিনি যে ডেজার্টটা কেমন। এটা উদ্ভিদ প্রাণী দুজনের জন্যই জীবন রক্ষা করতে খুব কষ্টকর অবস্থা। ওয়াটার এই জন্য আমাদের জীবনের জন্য একটি এসেনশিয়াল অংশ হিসাবে জড়িত। পানি যদি না থাকে তাহলে আমাদের প্রোটোপ্লাজম থেকে সেলের কোনো অংশই কোনো সার্ভাইভ বা কোনো কাজ করতে পারবে না, বাঁচতে পারবে না। এখানে আমি পানির মধ্যে প্রধান যে জিনিসটি বলতে চাই তোমাদেরকে, সেটা এটা আমরা পরেও দেখবো, ওয়াটার সাইকেল।
মানে পানি চক্র। পানি কিভাবে একেবারে পুকুর, হ্রদ, নদী, মোহনা, সমুদ্র, এখান থেকে কিভাবে ইভাপোরেট হয়ে উপরের দিকে উঠছে, সেখান থেকে কিভাবে মেঘ, বৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে আবার এটা অ্যাটমসফিয়ারের বিভিন্ন অংশে নেমে আসছে বৃষ্টিপাতের আকারে, রেনের আকারে, যে কোনো ভাবে সে আমরা আমরা এই ফর্মটাকে, এটাই হচ্ছে পানি চক্র। এবং এটা এসে নিচে শোষিত হচ্ছে। Most abundant substance inside the organism and environment. পানি হচ্ছে সবচেয়ে প্রাচুর্য ও তা রক্ষাকারী সাবস্টেন্স, উপাদান। এটা আমাদের অর্গানিজমের মধ্যে এবং পরিবেশের মধ্যে। 75% আর্থ সারফেস ইজ কভার্ড উইথ ওয়াটার। এর মধ্যে 97% আছে মেরিন ওয়াটার, 2% আছে সলিড ওয়াটার, গ্লাসারিজ এন্ড স্নো, আর 1% আছে লিকুইড ওয়াটার ইন লেক, রিভার এন্ড স্ট্রিম। এই 1% আমরা প্রত্যেকেই জানি, এই 97% মেরিন ওয়াটার যেটা, সেটা সম্পূর্ণ সল্ট বা লবণাক্ত, আর বাকি এই 3% যেটা, এটার মধ্যেই মিঠা পানি। এটা আমাদের সমস্ত ও খাদ্য থেকে শুরু করে প্রত্যেকটা প্রয়োজনীয় কাজ মিটাতে ওয়াটার আমাদেরকে এভাবেই সাহায্য করে থাকে, এই 3% পানি দ্বারা। ইকোলজিক্যাল টাইপস অফ ওয়াটার। ইকোলজিতে যে পানির যে বিভিন্ন ধরনের ফর্ম আছে সেটাই বলা হয়েছে, যে অ্যাটমসফেরিক ওয়াটার, ওয়াটার ভ্যাপার ইন হিউমিডিটি। অ্যাটমসফেরিক মানে বায়ুমণ্ডলে যে বৃষ্টি, তুষারপাত, গ্লাসেশন, এইসবের মাধ্যমে যে আমরা ওয়াটারের বিভিন্ন ভাবে যে পরিবর্তন আকারে এরা পৃথিবীতে আসছে, এগুলো দেখতে পাই। সয়েল ওয়াটার মানে মাটির মধ্যে আমরা যে পানির অংশ, সারফেসে যে আমরা পানির অংশ দেখতে পাই, সেটাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার। এছাড়াও বিভিন্ন বডিজ আছে, যেমন পন্ড, লেক, স্ট্রিম, রিভার, সি এবং ওশান। এখানে আমরা যে ফ্যাক্টর গুলো বললাম, অ্যাবায়োটিক ফ্যাক্টর, যেমন লাইট, ওয়াটার, টেম্পারেচার, সয়েল, এগুলোর সাথে আমরা দুইটা বায়োটিক কম্পোনেন্ট, যেমন একটি অ্যানিমেল এবং একটি প্ল্যান্টের কি সম্পর্ক, এটা এখানে দেখতে পাচ্ছি। এখানেও একইভাবে একটি প্রাণীর দেখছি যে লাইট, ওয়াটার, অক্সিজেন, টেম্পারেচার এবং কার্বন ডাই অক্সাইড কিভাবে একই সাথে সমন্বয় সাধন করে আছে। এরপরে যে ফ্যাক্টর গুলো ছিল সেগুলো ছিল পিএইচ। এটা ছিল অ্যাকুয়াটিক অ্যানিমেল। পিএইচ এর মধ্যে আমরা যে জিনিসগুলো পাই, এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অনুসারে আমরা পিএইচ এর মাত্রাটাকে পেয়ে থাকি। এই পিএইচটা হচ্ছে আসছে, পিএইচটা আমরা দেখতে পাই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রায় পানিতে দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি পরিবেশে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এইসব উপাদান জলজ প্রাণীর বিস্তৃতি, প্রাচুর্যকে নিয়ন্ত্রণ করে এবং অনেক জলজ প্রাণী ক্ষারীয় এবং অ্যাসিডীয় পরিবেশ পছন্দ করে। কেউ ক্ষারীয় পরিবেশ, অ্যাসিডীয়, কেউ অ্যালকাইন এবং কেউ অম্লিক পরিবেশ বা অ্যাসিডিক পরিবেশ পছন্দ করে থাকে। অধিকাংশ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনও সহ্য করার ক্ষমতা থাকে। যেমন ফিতাকৃমিকে আমরা দেখতে পাই 4 থেকে 11 পিএইচ এর মাধ্যমে বাস করতে। কতিপয় প্রোটোজোয়া এবং অন্যান্য হাইড্রোজেন আয়নের সংকীর্ণ সীমারেখার মধ্যে বাস করতে পারে। এভাবেই দেখা যাচ্ছে অ্যাসিড মাধ্যমে শেল ওয়ার্ম, যেগুলো শেল অ্যানিমেল যেগুলো, সেগুলো ক্ষয়প্রাপ্তির কারণ বলে
শামুক এবং ঝিনুক জাতীয় প্রাণীগুলা অম্লীয় মাধ্যমটা পরিহার করে থাকে। এভাবেই দেখা যাচ্ছে পিএইচ এর বিভিন্ন এসব প্রাণী পিএইচ এর মাত্রার পরিবর্তনের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে বসবাস করতে সক্ষম। এই ধরনের জিনিসগুলো আমরা পিএইচ এর পরিবর্তনের মাধ্যমে দেখে থাকি। এছাড়া দেখা যাচ্ছে এখানে লেখা আছে, তোমরা খেয়াল করো, হাইড্রোজেন আয়ন এন্ড ঘনমাত্রা, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন, পিএইচ মিক্স ছিল ময়েশ্চার মানে আর্দ্রতা। আর্দ্রতা হিউমিডিটি আমাদেরকে পরিবর্তনে সাহায্য করে থাকছে। হিউমিডিটির মধ্যে ছিল অ্যাবসলিউট হিউমিডিটি, একটা হচ্ছে মেঘ, ফগ, কুয়াশা, এগুলোর মাধ্যমে। আর্দ্রতা দেখ আমরা গ্রীষ্মকাল, শীতকাল এবং বর্ষার মধ্যে এই ধরনের হিউমিডিটি পরিবর্তন বা আর্দ্রতার পরিবর্তন আমরা দেখে থাকি। কোনো জায়গায় এটি কোল্ড, কোনো জায়গায় এটি ড্রাই, কোনো জায়গায় এটি ওয়েট। ওয়েট মানে ভেজা। বর্ষাকালে আমরা হিউমিডিটিটা দেখি যে এটা ড্রাই অবস্থায় থাকে। এখানে হিউমিডিটি মাত্রা একটি থার্মোমিটার বা যার দ্বারা আমরা হিউমিডিটিটা পরিমাপ করে থাকি সেটা দেখানো হলো। এরপরে আছে ডিউ বা শিশির, তারপরে আছে মিস্ট, এগুলো সবই এক এক ধরনের আর্দ্রতার এক এক ধরনের রূপ। আরো যে জিনিসটা ছিল অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে ওয়াটার কারেন্ট। ওয়াটার কারেন্ট পানির স্রোত। পানির স্রোতের মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রাণীগুলো, অ্যাকোয়াটিক প্রাণীগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে, স্থানান্তরিত হতে সাহায্য করে প্রত্যক্ষভাবে এবং কখনো কখনো পরোক্ষভাবে। যেমন লটিক এবং লেন্টিক এনিমেল। স্রোতজ প্রাণীদের টিকে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণীকে সাফল্যজনকভাবে বা খুব ভালোভাবে যদি ওরা অ্যাডাপ্টেড না হয় তাহলে ওরা লটিক হ্যাবিটেটে বেঁচে থাকতে পারবে না। এজন্য এদের শরীরে কি থাকে, বিভিন্ন ধরনের অর্গ্যান থাকে। কি কি থাকে? সাকার থাকে, মুখ থাকে, বডি ফ্ল্যাটনিং অবস্থায় থাকে। এইসব অ্যাডাপ্টেশনের মাধ্যমে এরা স্রোতের সাথে অনুকূল এবং প্রতিকূলে বিভিন্ন কাজ করতে পারে। মিনারেল, বায়োজেনিক সল্ট এবং অন্যান্য মিনারেল যে জিনিসগুলো পরিবেশে না থাকলে জীব এবং উদ্ভিদ সে কি পুষ্টি বা নিউট্রিয়েন্ট বা স্বাস্থ্য রক্ষা করতে পারে না। এজন্য দেখা যাচ্ছে যে ইনঅর্গানিক আয়ন approximately 1% of an organism by weight, but they are essential for their health. কিন্তু এই জিনিসটা যদি শরীরের মধ্যে না থাকে, মিনারেলস মানে খনিজ যে জিনিস, এটা আমরা দেখা যাচ্ছে যে পাই, এটা যদি না থাকে তাহলে আমরা না মানে জীব টিকে থাকতে বা আমরা টিকে থাকতে অক্ষম হয়ে পড়ি। প্রাণী, উদ্ভিদও মিনারেলস এর পুষ্টিটা গ্রহণ করে থাকে তা বেঁচে থাকার জন্য। এরপরে এই অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলো আমি যেগুলো তোমাদেরকে বললাম, এর মধ্যে আরেকটি ছিল মানে যে জিনিসগুলো দেখানো হলো অ্যাটমসফিয়ারের মধ্যে আরেকটি জিনিস ছিল, যেমন ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে উঠি তখন আমরা এক ধরনের চাপ অনুভব করি। কি পাহাড়ি অঞ্চলে উঠলে বায়ুর চাপটা কমে যায়, তখন আমাদের অক্সিজেনের অভাব বোধ হয়। সেজন্য পাহাড়ি অঞ্চলে মানুষের হৃৎপিণ্ডটা একটু বড় আকারের হয়ে থাকে ওই অবস্থার জন্য। অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলো আমাদেরকে এনভায়রনমেন্টকে বেঁচে থাকতে এবং তার সাথে সার্ভাইভ করতে শেখায়। এজন্যই আমাদের এই অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলো জানা এবং তার কৌশল সে কিভাবে কোন আমাদের ফিজিওলজির উপর কিভাবে অংশগ্রহণ করে তা জানা একান্ত প্রয়োজন। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার আমাদের দেখা হবে এই আশায় পোষণ করছি। সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।